আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দুদিনের রাষ্ট্রীয় সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ঢাকায় 11টি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের কর্মসূচি। দেশের চলমান তাপপ্রবাহে 3 দিনের হিট অ্যালার্ট, অপরিকল্পিত নগরায়ন, জলাশয়ে ভরাট ও গাছ কেটে ফেলায় এই পরিস্থিতি মন্তব্য। প্রচণ্ড গরমে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগ, খরতাপে ফসল নষ্টের সঙ্গে জলাশয় শুকিয়ে ক্ষতির মুখে মাছ চাষ। যুদ্ধের জন্য ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সুন্দর পৃথিবী গড়ায় সমন্বিত উদ্যোগের তাগিদ। এবং সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি নাবিকদের আমিরাত থেকে দেশে আনার প্রস্তুতি। দুবাইয়ে বাংলাদেশ মিশন ও জাহাজ কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিশেষ ফ্লাইটে সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এর মাধ্যমে প্রায় 2 দশক পর দেশটির কোনো আমির বাংলাদেশের মাটিতে পা রাখলেন। এ সফরে দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। বিকেল 5টায় বিশ্বের অন্যতম ধনী দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি ঢাকায় পৌঁছায়। জ্বালানি সমৃদ্ধ দেশটির রাষ্ট্রপ্রধানের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারিতে আওয়ামী লীগের নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চ পর্যায়ের সফর। বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাতারের আমিরকে অভ্যর্থনা জানান। পরে শেখ তামিম বিন হামাদ আল থানিকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল কাতারের আমিরের সম্মানে গার্ড অব অনার দেয়। এই সফরে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন কাতারের আমির। বৈঠক শেষে কাতার ও বাংলাদেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ের সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষার মতো 6টি চুক্তি। আর সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ের সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতার বিষয়। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়েও এই সফরে আলোচনা হতে পারে, কারণ কাতারের আমির এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন যখন মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে, আর কাতার সেই সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। কাজেই সংঘাতের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কাতারের সামনে তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরেই বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করবেন কাতারের আমির। শেখ তামিম বিন হামাদ আল থানির বিকেলে কালশিতে কালশি পার্ক ও একটি রাস্তা উদ্বোধনের কথা রয়েছে। এরপর বিকেলেই ঢাকা ছাড়ার কথা রয়েছে কাতারের আমিরের। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দেশে চলমান তাপপ্রবাহের কারণে সোমবার থেকে 3 দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা বলছেন, সারা বিশ্বে বনাঞ্চল কমে যাওয়া ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে অতিরিক্ত কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে। সেই সাথে দেশে অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট ও দখলের পাশাপাশি গাছ কেটে ফেলাকেও তাপপ্রবাহের কারণ বলে মনে করছেন তারা। নাজিব বেগ জানাচ্ছেন বিস্তারিত। বৈশাখের শুরু থেকেই বাড়তে থাকা তাপমাত্রা গেল কয়েকদিনে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে।
দেশের বেশিরভাগ জেলায় বইছে তাপপ্রবাহ, আর অতি তীব্র তাপপ্রবাহের কবলে 3 জেলা। যশোরে গেল শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বৈশ্বিক তাপমাত্রা বাড়ার জন্য ধনী দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণ এবং বনভূমি উজাড় সহ বেশ কিছু বিষয়কে দায়ী করা হয়। তবে দেশের তাপমাত্রা বাড়ার জন্য অভ্যন্তরীণ কর্মকাণ্ডকেও বড় কারণ মনে করা হয়। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে মানুষের তাপ, আমি প্রকৃতিকে ধ্বংস করতেছি, আমি কনক্রিটের নগর বানাচ্ছি, আমি ফ্লাইওভার বানাচ্ছি, আমি এলিভেটর বানাচ্ছি। গাছ লাগানোর কথা বলতেছি, কিন্তু যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু আমরা ধ্বংস করতে পারছি, সবগুলো কেটে ফেলতেছি। যদি আশেপাশে পুকুর থাকে বা এইসব থাকে, সেক্ষেত্রে কী হয়, সাময়িকভাবে এগুলো তাপমাত্রাকে মানে কিছুটা হলেও কমিয়ে রাখে। যখন আমরা এই সবগুলো ভরাট করে ফেলবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে সাথে আমরা লোকালাইজ যে আমরা কাজ করতেছে মানে পরিকল্পনা ছাড়া, এটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে এই টেম্পারেচার রাইজিং ক্ষেত্রে, এবং তার সাথে হিট ওয়েভ সংখ্যা বাড়ার ক্ষেত্রে। মক্কা মদিনার মতো মরু অঞ্চলের চেয়েও বাংলাদেশের তাপমাত্রা বেশি হওয়ার বিষয়টি নিজেদের ভুলের মাসুল বলে মনে করছেন পরিবেশবাদীরা। মক্কা মদিনাতে গাছ নেই, তারা তাপ শোষণ করতে পারে, সারা বছর তারা ওরকমভাবে থাকে, কিন্তু বাংলাদেশে তো ছিল। ফলে ওই মরুভূমি যাওয়ার জন্য যে প্রক্রিয়া, আমরা যে আমাদের বনভূমি, আমাদের গাছপালা আমরা নষ্ট করতেছি, কেটে ফেলতেছি। ফলে স্বাভাবিকভাবে ধীরে ধীরে আমরা মক্কা মদিনার মতো হয়ে যাচ্ছে আমাদের জলবায়ুর প্রভাবটা। তারা বলছেন, তাপমাত্রা কমাতে সংশ্লিষ্টদের পদক্ষেপ যেমন জরুরি, তেমনি গড়ে তুলতে হবে ব্যক্তি সচেতনতা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে তাপপ্রবাহের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন স্থানীয় হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী রোগী। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। গরমে সুস্থ থাকতে নিরাপদ পানি পান ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। দেখা দিয়েছে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। কুমিল্লা ও জামালপুরের হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শিশু রোগীদের বেশিরভাগই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। যারা নানা ধরনের চর্মরোগে আক্রান্ত, তাদের ভোগান্তি বেশি। ওয়ার্ডগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় রাখা হচ্ছে রোগীদের। গোটা উঠছিল, গোটাটা পানি নিয়ে উঠছিল আর কি, তারপরে ক্ষত হয়ে গেছে। ক্ষত হওয়ার পরে আমি কুমিল্লা নিয়ে আসছি, এরপরে চিকিৎসা চলতে আছে আর কি। এবারে পায়খানা প্রস্রাব সব বন্ধ হওয়ার পরে রাত্রেবেলা 1টার দিকে আমরা লই আসছি। ঈদের দিন থেকে সামান্য বৃষ্টি দেখছিলাম, কালকে ফটো করে দিয়ে আমার শরীর ভুলে গেছে, ঠোঁসাটি বড় হয়ে গেছে, অনেক করে মেডিকেল আনছি। রোগীর তুলনায় চিকিৎসক স্বল্পতার কারণে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবো, বাইরে যে রাস্তাঘাটে যে শরবতগুলো বিক্রি হচ্ছে এগুলো খাবো না, সুতি কাপড়, ঢিলা ঢালা কাপড় আমরা পরিধান করব, এবং আমাদের বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ এবং গর্ভবতী মা, এদের দিকে আমরা কিন্তু বিশেষ নজর রাখবো। জামালপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। 250টি শয্যার বিপরীতে 710 জন রোগী ভর্তি আছেন হাসপাতালে। জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন স্বজনদের ভিড়। সন্তানদের জন্য শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন তারা। গরমের কারণে স্ট্রোক করছে, স্ট্রোকের কারণে আমরা বক্সগঞ্জ থেকে আমাদের জামালপুর ট্রান্সফার করছে। এখানে প্রচুর রোগী, এখানে বাইরে আমরা চিকিৎসা নিতেছি, ভিতরে কোনো সিট নাই। অনেক লোক বাইরে শুয়ে আছে, বসে আছে, তারা সিট পাইতেছে না। গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের প্রতি বিশেষভাবে যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাদের চিকিৎসার পাশাপাশি আমরা তাদেরকে প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করতেছি, এবং বাইরে যদি যায় তাহলে ছাতা ব্যবহার করতে এবং ঠান্ডা পানি পান করতে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় 70% শিশু। সাদিয়া ওমর, চ্যানেল আই। তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কৃষি। ফসল নষ্টের পাশাপাশি ক্ষতি হচ্ছে মাছেরও। বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন যশোরের হ্যাচারি মালিকরা। লাগাতার দাবদাহ, দীর্ঘ অনাবৃষ্টি আর সূর্যের প্রখর তাপে জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে রেণুপোনা বিক্রিতে ধস নামায় শোচনীয় পরিস্থিতির মধ্যে পড়েছেন হ্যাচারি সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। দেশের মোট চাহিদার 60% রেণুপোনা সরবরাহ হয় যশোর থেকে। এর মধ্যে চাষড়া মৎস্যপল্লীর 82টি হ্যাচারিতে গত বছর প্রায় 2,60,000 কেজি রেণুপোনা উৎপাদন হয়।
প্রতি বছর চৈত্র থেকে মধ্য আষাঢ় রেণুপোনা উৎপাদনের ভরা মৌসুম হলেও এবছর তীব্র দাবদাহ ও দীর্ঘ অনাবৃষ্টির কারণে রেণুপোনা উৎপাদনে ধস নেমেছে। কয়েকদিনের টানা দাবদাহে শহরের চাষড়া মৎস্যপল্লীর অধিকাংশ হ্যাচারিতে মাছের পোনা ও রেণু উৎপাদন বন্ধ হয়ে গেছে। এই গরমে প্রচুর ফেস করতেছে, গরম ফেস করতেছে এবং মাছের খুব ক্ষতি হচ্ছে। চাষিরা আমাদের কাছে আসতেছে না, কারণ পুকুরে যদি পানি না থাকে সেক্ষেত্রে কিন্তু চাষিরা আসবে কি করে। সাধারণত 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলেই রেণু ও পোনা উৎপাদনে সমস্যা হয়। সেখানে কয়েকদিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এর ফলে পোনা ও রেণু টিকছে না। পুকুরে যে ডিমগুলো ফেলাচ্ছি, ধরেন পানির জন্য আমাদের যে তাপের জন্য আমাদের মোটর ফেল করেছে, মাছ মারা যাচ্ছে, ডিম হচ্ছে না ভালো। অতিরিক্ত তাপের কারণে মাছ মারা যাচ্ছে। এই মাছ আমরা খুঁজে করে পুকুর থেকে ফেলে দিচ্ছি। এমন চরম ভাবাপন্ন অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমে যশোরে মাছ উৎপাদনে মারাত্মক বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা করছেন হ্যাচারি মালিকরা, যা দেশের মাছ চাষের উপরও বড় ধরনের প্রভাব ফেলবে। 42-43 ডিগ্রি তাপমাত্রা আপনার প্রবাহিত হচ্ছে। মৎস্য রেণু উৎপাদনের ক্ষেত্রে এই তাপমাত্রা আমাদের জন্য অত্যন্ত নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে। এই বছরে যে এত পরিমাণে তাপদাহ, এটা আমার জীবনে কখনো দেখিনি। 42-43 উঠে যাচ্ছে, আমরা নিজেরাই চলতে পারছি না, তা আমরা মাছ উৎপাদন করে করব কি? যশোরের চাচড়ায় মোট 42টি হ্যাচারিতে মাছের রেণু ও পোনা উৎপাদন হয়। জেলার অন্যান্য এলাকায় রয়েছে ছোট বড় মিলে আরও 30টি হ্যাচারি। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। গরম আরও বাড়লে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হঠাৎ তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শিক্ষা নিয়ে যারা কাজ করেন তারা মনে করেন পরিস্থিতি পর্যবেক্ষণ না করেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো দুর্বল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুস্তাফা মল্লিকার রিপোর্ট। শীতকালে সেই সময় স্কুল বন্ধ করে দেওয়া, আবার গরমে বন্ধ করে দেওয়া, কয়েকদিন পরে বৃষ্টি শুরু হবে, আবার বন্ধ হবে, বন্যা হবে, আবার বন্ধ হবে, রমজানের বন্ধ, আপনার সপ্তাহে 2 দিন বন্ধ, আবার এমন কোনো ডে নাই যেটা বন্ধ। তাহলে বাচ্চারা স্কুলে কোনটা খাবার পাচ্ছে কত? এই গবেষক মনে করেন, দীর্ঘ বন্ধের পর গরমের কারণে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কোনো সমাধান হতে পারে না। আবহাওয়া সবসময় অনুকূলে নাও থাকতে পারে। 2020-এর মার্চে কোভিড শুরু হয়েছিল, তারপরে 4-4.5 বছরে এই প্রকল্পগুলোতে যে এত ইনভেস্ট হলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, সেটার ফলাফল কি? স্কুল বন্ধ করতে হলো। তার মানে কি? স্কুল বন্ধ তো মানে উদ্দেশ্যটা কি? যে স্কুল বন্ধ হলো, আমার মাথা ব্যথা, আমি মাথা কেটে ফেললাম। তো স্কুলে গরম হয়েছে, স্কুল বন্ধ করে দিচ্ছে, কিন্তু বাচ্চাগুলো যে পড়াশোনা করবে সেটার অল্টারনেটিভ প্ল্যান কোথায়? রমজানের ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন খোলার সময় হয়েছে, তখনই তীব্র দাবদাহে ছুটির সময় বাড়িয়ে দেয় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছুটি বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে সংক্ষিপ্ত পরিসরে শিক্ষা কার্যক্রম চালু রেখেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এই মুহূর্তে বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে ভবিষ্যতে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। এখন যে কারিকুলাম আছে, এই কারিকুলামটা শেষ করতে হলে আমাদের আবার নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে, না হলে আমরা সেটা শেষ করতে পারব। এ মতাবস্থায় গোটা শিক্ষা বন্ধ না রেখে আমরা করোনাকালে যেমন অনলাইন শ্রেণী কার্যক্রম অব্যাহত রেখেছিলাম, আমরা সেই ধরনের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারি। আগে সাপ্তাহিক ছুটি একদিন থাকলেও 2022-এর আগস্ট থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার 2 দিন করা হয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন, দেশে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সময় এমনিতেই কম, তার উপর ঘন ঘন বন্ধ ঘোষণার প্রবণতা শিক্ষায় এরই মধ্যে বড় ধরনের ধাক্কা দিয়েছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের জন্য অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তা ব্যয় করলে বিশ্ব রক্ষা পেত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে জলবায়ু অভিযোজন সক্ষমতা ও সহিষ্ণুতা বাড়ানো এবং ঝুঁকি কমানোয় সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ সম্মেলনে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ কিভাবে জলবায়ু পরিবর্তন অভিযোজনে সফল হয়েছে তা বিশ্বকে জানাতে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ আয়োজিত নবম এই সম্মেলন প্রথমবারের মতো বাংলাদেশে হচ্ছে। 4 দিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নিচ্ছেন 104টি দেশের জলবায়ু বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগীরা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সব দেশকে ভাগ করে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলিকে উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়তে 6 দফা প্রস্তাব তুলে ধরেন সরকার প্রধান। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এজন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। সুন্দর এই ধরিত্রী রক্ষায় সবাইকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া 23 জন নাবিক এখনও চাকরিতে বহাল আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুবাই থেকে তারা সাগর পথে দেশে ফিরতে পারবেন বলেও সংযুক্ত আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। মেহেদী হাসানের তথ্য, ভিডিওচিত্রে মিথিলা নাজনীনের রিপোর্ট। সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজের কর্তৃপক্ষ এবং বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে। সেখানে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে কর্তৃপক্ষ জানিয়েছে 23 জন নাবিকের যে কেউ চাইলে চাকরি থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে নাবিকদের মধ্যে 2 জন ভিসা পাওয়া ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানানো হয়, আর অন্যরা ফিরবেন জাহাজে। অন্যদিকে জাহাজটি চালানোর জন্য অন্য আরেক দল নাবিক এরই মধ্যে আমিরাতে অবস্থান করছেন। জাহাজ ভর্তি কয়লা আমিরাত পোর্টে খালাস করে চট্টগ্রাম ফিরবে। এক্ষেত্রে যে 23 জন নাবিক আছে তারা যদি কেউ স্বেচ্ছায় দেশে যেতে চান তাদের ফ্যামিলির সাথে মিলিত হওয়ার জন্য, সেটি তাদের অপশন। তারা সেখান থেকে এই বাণিজ্যিক জাহাজ থেকে সাইন আপ করে তারা এখান থেকে তারা দেশে ফিরতে পারেন। আর যারা এখানে চাকরি কন্টিনিউ করতে চান তারা পরবর্তী গন্তব্যে তারা কন্টিনিউ করবে। এটি হলো এই এমভি আবদুল্লাহ যারা নাবিক রয়েছেন, যারা মুক্তি পেয়েছেন তাদের বর্তমান অবস্থা। গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি হয়েছিল। এর 31 দিন পর মুক্তিপণের বিনিময়ে তাদের উদ্ধার করা হয়। মিথিলা নাজনীন, চ্যানেল আই। জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতা সহ থাইল্যান্ডের সঙ্গে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফরে এই চুক্তি হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ইউএনস্কেপের 80তম অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ ও নাবিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বান্তুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রীথা থাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কেপের ৮০তম অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি থাই প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্কের কার্যক্রমের ব্যাপক উন্নয়ন ঘটেছে। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফর নিয়ে জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বললেন, থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টি তোলা হবে বাংলাদেশের পক্ষ থেকে। চুক্তিগুলো হচ্ছে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট। এমভি আবদুল্লাহ জাহাজ আরব আমিরাতে পৌঁছেছে। সব নাবিকরা ভালো আছে। যেহেতু তারা একটা ট্রমার ভিতর দিয়ে গেছে, সেই কারণে সমস্ত নাবিকদেরকে, অর্থাৎ এতদিন ধরে যারা ছিল, যারা জিম্মি পরিস্থিতির মধ্যে ছিল, জিম্মি হয়েছিল, তাদের সবাইকে জাহাজ থেকে নামিয়ে দিয়ে নতুন ক্রু দিয়ে আবার এমভি আবদুল্লাহ তাদের কার্যক্রম শুরু করবে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ ও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা ছাড়াও বিনিয়োগ, পর্যটন, জ্বালানি, স্থল এবং সমুদ্র সংযোগ সহযোগিতা নিয়ে কথা হবে বলে জানান মন্ত্রী। আমরা যেমন মায়ানমার থেকে বিতাড়িত মানুষকে আশ্রয় দিয়ে আমরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি এবং এই সমস্যাটি গত 7 বছর ধরে জিয়ে রাখা হয়েছে বা মায়ানমার তাদেরকে ফেরত দেয়নি। একই সাথে মায়ানমার থেকে অনেক বিতাড়িত মানুষ থাইল্যান্ডেও আশ্রয় নিয়েছে, তারাও একই সমস্যা ফেস করছে। সুতরাং স্বাভাবিকভাবে আমরা এই আলোচনাগুলো হবে। একই সাথে আসিয়ান দেশগুলোর বিরাট একটা প্রভাব রয়েছে মায়ানমারের উপর, কারণ যেহেতু মায়ানমার আসিয়ানের সদস্য এবং আসিয়ানের একটি বোনাফাইড মেম্বার হচ্ছে থাইল্যান্ড। সুতরাং তাদের সহযোগিতা আমরা আগেও চেয়েছি, এখনও আমরা তাদের সহযোগিতা চাইব। সফরে থাইল্যান্ডের রাজপ্রাসাদে থাইল্যান্ডের রাজা ও রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও 25শে এপ্রিল আনুষ্ঠানিক বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশ এখন শুধু উন্নয়ন অংশী নয়, বরং সরাসরি পার্টনার, যেখানে উন্নয়ন ছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা রোহিঙ্গার মতো বৈশ্বিক ইস্যু ও সংকট নিয়ে একসঙ্গে কাজ করতে চায় তারা। দৈনিক আমাদের সময়ে এবং বিজনেস পোস্টের আয়োজনে সেমিনারে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ইইউ যে প্রতিবেদন দিয়েছে সেটি একটি স্বাধীন কমিশনের দেওয়া, কিন্তু বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি অনেক বেশি বিস্তৃত। They're an independent team, so they submitted that report. It's gone to the Election Commission and to the government for their consideration. I would only reiterate what I said earlier, that we are now in a phase of future-proofing our relation with Bangladesh. That means engaging on all fronts. It means engaging on political issues. It means engaging on commercial issues. This is a very important partnership. It's an indispensable relationship, and we are working on all fronts with this government to our mutual benefit. সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিফা। গত বছরের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে হালিফা তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। হালিফাই প্রথম কোনো উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তা যিনি 7ই অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন। ইসরায়েলি সামরিক বাহিনীতে 38 বছরের পেশাগত জীবন ছিল হালিফার। পদত্যাগপত্রে তিনি 7ই অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেওয়ার কথা উল্লেখ করেছেন। বলেছেন, এই যন্ত্রণা তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। পদত্যাগপত্রে হালিফা 7ই অক্টোবরের হামলার ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও আহ্বান জানিয়েছেন। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ভোর 3:58 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনয় শিল্পী। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে।
3 দশকের বেশি সময় কাজ করে গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। দীর্ঘ এ পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়। তোমার ভাই এই যে প্রেমের দহনে যে শেষ হয়ে যাইতে আছে। থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করলেও কোন কানুনের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। এখন খালি কয়েকটা দিন খালি অপেক্ষা করে এরপর দেখো তোমার ভাই কেমন তারা নায়ক হয়ে যায়। বরগুনায় জন্ম নেওয়া অভিনেতা রুমি বরিশালের আঞ্চলিক ভাষাতে অভিনয় করে দর্শকদের কাছে বেশি জনপ্রিয় হয়েছেন। দীর্ঘদিন ধরে এই অভিনেতা কোলন ক্যান্সারে ভুগছিলেন। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নেয়ার পর দেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাজধানীর শহীদবাগ মসজিদে জানাজার নামাজ শেষে বরগুনার বামনায় পারিবারিক কবরস্থানে জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমিকে দাফন করা হয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার নিটলটা বিশেষ সংবাদ। বর্ণিল আয়োজনে নিউ ইয়র্কে দুদিনের সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএস এর আয়োজনে স্থানীয় সময় শনি ও রোববার কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে মইনুল হাসানের রিপোর্ট। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএস এর আয়োজনে 2 দিনের এই চলচ্চিত্র মহাযজ্ঞে সামিল হন চলচ্চিত্রপ্রেমী প্রবাসী চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং অভিনয় শিল্পীরা। জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 2 দিনে 39টি চলচ্চিত্র প্রদর্শন হয়েছে। বিপুল সংখ্যক চলচ্চিত্রপ্রেমী প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এই উৎসবে হৃদির 1971 শীর্ষক 3 সহ বেশ কিছু অনুদানের চলচ্চিত্র আছে। এই চলচ্চিত্রগুলি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেভাবে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রবাসে সাংস্কৃতিক সংগঠন নিতাঞ্জলির নাচ ও গানের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক অভিনয় শিল্পী শাহরিয়ার নাজিম জয় এমন আয়োজনের প্রশংসা করেন। এই ফিল্ম ফেস্টিভ্যালে আমরা যারা আজকের এই সন্ধ্যাটা আসলে আমরা অনেক আনন্দ করে অনেক গর্বের সাথে আমরা উদযাপন করব। রূপ অনুরূপ নামের ফ্যাশন শোতে অংশ নেন প্রবাসের অনেক তারকা। সেই সময় আয়োজন নিয়ে কথা বলেন 2 বাংলার তারকারা। সুচিত্রা সেনের নামটা আমাদের সবার কাছে একটা ইন্সপিরেশন, কাজে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এত সুন্দর একটা ফিল্ম ফেস্টিভ্যাল এবং অ্যাওয়ার্ড শো আয়োজন করা হচ্ছে এবং যেখানে 2 বাংলার মানুষ এক হয়েছেন এবং আরেকবার 2 বাংলার মানুষ প্রমাণ করলেন যে সিনেমা আমাদের সবাইকে এক করে দিতে পারে। এবারের উৎসব মাতায় বাংলাদেশের চলচ্চিত্র হাওয়া। যোগ দেন এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রের অভিনয় শিল্পী সুচিত্রা সেন। আমি কৃতজ্ঞতা জানাই যে এই নামটির সঙ্গে আমার সেই একই মাটিতে জন্ম, পাবনা শহর, বাংলাদেশ, এবং সেই সঙ্গে বাঙালি, এপার বাংলা ওপার বাংলা, এই নামটির সঙ্গে জড়িত সুচিত্রা সেন, সবার প্রিয় মহানায়িকা। মইনুল হাসান, চ্যানেল আই। এবার কৃষি সংবাদ। সিরাজগঞ্জের বৃহত্তর চলনবিল অঞ্চলে অপরিকল্পিতভাবে 3 ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন করায় জমির পরিমাণ কমার পাশাপাশি স্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ধান চাষ করতে না পেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন হাজার হাজার কৃষক। এবার প্রকৃতি সংবাদ। একসময় ভাগাড় হিসেবে পরিচিত শরীয়তপুরের ডামুড্ডার মাতারবাড়ি খালের পরিবেশ ফিরিয়ে আনতে পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে, আর এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। খাল পুনঃখননে পরিবেশ দূষণ রোধের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীর সঙ্গে সংযোগ প্রশস্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
সংবাদে আবারও বিরতি নিচ্ছি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর 5 গুণী ব্যক্তিকে পদ্মবিভূষণ, 17 জনকে পদ্মভূষণ ও 110 জন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। লায়লা নৌসিনের রিপোর্ট। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় ভারতের রাজধানী দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কারে ভূষিত গুণী ব্যক্তিদের উপস্থিতি। একে একে প্রবেশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দরবার হল में আগমন हो रहा है। শুরুতেই দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ তুলে দেওয়া হয় 5 গুণী ব্যক্তিকে। এরপর 17 জনের হাতে তুলে দেওয়া হয় পদ্মভূষণ পুরস্কার। এরপর মঞ্চ আলো করে বিনয়ের সাথে ভারতের রাষ্ট্রপতির মুখোমুখি হলেন উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাদেশের মুখ উজ্জ্বল করে গ্রহণ করেন ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার। এর আগে বাংলাদেশ থেকে প্রয়াত অধ্যাপক ড আনিসুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, অধ্যাপক এনামুল হক ও শিল্পকলার জন্য সঞ্জিদা খাতুন পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। লায়লা নওশিন, চ্যানেল আই। সনদ জালিয়াতির ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সনদ জালিয়াতির ঘটনায় শিক্ষা বোর্ডে কর্মকর্তা ছাড়াও জড়িত হিসেবে যাদের নাম তদন্তে এসেছে তাদের সবাইকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে বোর্ডের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন ও কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। বোর্ডের যে সাবেক চেয়ারম্যান তাকে আমরা আগামীকাল ডাকবো, তার সাথে কথা বলার পরে তারপরে আরও যারা আছে যাদের নাম এসেছে তাদেরও আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। আমরা মনে করি সকলের সাথে কথা বলে তথ্যপত্র বিশ্লেষণ করেই আমরা আমাদের মামলাটা শেষ করব। এখন থেকে যে কোনো কারখানার 15% শ্রমিক সম্মত থাকলেই ইউনিয়ন গঠন করতে পারবেন। কত সংখ্যক শ্রমিক কারখানায় কাজ করছে তা বিবেচনার প্রয়োজন হবে না। আইন না মানলে মালিকের শাস্তির পরিমাণও পর্যায়ক্রমে বাড়ানো হবে। ঢাকা সফরে থাকা যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে আইনমন্ত্রী এই কথা জানান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রেড ইউনিয়ন শ্রম আইন সংশোধন ও শ্রমিকের অধিকার নিশ্চিত করার বিষয়ে জানতে চাওয়া হয়। তারা শ্রমিকের ইউনিয়ন করার অধিকার সহ শ্রম আইনে 11টি পরিবর্তনের সুপারিশ করেছে। এসব বিষয়ে সরকারের উদ্যোগে তারা সন্তুষ্ট বলে জানান আইনমন্ত্রী। শ্রমিক অধিকার নিয়ে এটা কিন্তু চলমান কাজ। শ্রমিক অধিকার, শ্রমিকদের অধিকার দিন দিন বাড়বে, কমবে না। বাংলাদেশ আওয়ামী লীগের নীতি হচ্ছে যে শ্রমিক অধিকার, শোষিত মানুষের অধিকার বাস্তবায়ন শুধু করে না, এটা তারা ভোগ করছে সেটাও নিশ্চিত করা। কোনো দেশ কি আমাদেরকে দিবে কি আমাদেরকে দিবে না সেটার উপরে নির্ভর করে আমরা শ্রমিকদের অধিকারের ব্যাপারে চিন্তাভাবনা করব না। আমরা সব সময় শ্রমিকদের অধিকার যা আছে তার থেকে বেশি যেন তারা পায় এবং সেই অধিকার বাস্তবায়ন করার জন্য এবং সেই অধিকার তারা ভোগ করবে সেটা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার করবে। তীব্র তাপপ্রবাহের মাঝে ঢাকার ক্লান্ত তৃষ্ণার্ত পথচারীদের বিনামূল্যে রুহ আফজা শরবত পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরিজ। আধুনিক হামদর্দের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়ার নির্দেশনায় রাজধানী জুড়ে এই কার্যক্রম চলছে।
এমন উদ্যোগে দারুণ খুশি ঢাকার পথচারীরা। হামদদের আশা, তীব্র গরমে শরবত পান করানোর মাধ্যমে হিটস্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। কানাডার টরন্টোর বাংলা টাউনে বাংলাদেশের ছাত্র রাজনীতি প্রসঙ্গ বুয়েট বিষয়ে মুক্ত আলোচনা হয়েছে। পিডিআই কানাডার আয়োজনে আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের নেতা বিদ্যুৎ রঞ্জন ডে। সংগঠনের সাধারণ সম্পাদক মনির জামান রাজুর সঞ্চালনায় আলোচনায় বুয়েট আলামনাই কানাডার নেতা, সাংবাদিক, সংস্কৃতি কর্মী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা সহ বিশিষ্টজনেরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র রাজনীতি সন্ত্রাস ও পেশি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ছাত্র রাজনীতি ছাত্রদের দাবি দেওয়ার, শিক্ষার অধিকার এবং দেশের স্বার্থ নিয়ে কথা বলার পরিবর্তে রাজনৈতিক দলগুলো লেজুর বৃত্তি করছে বলেও মন্তব্য করেন আলোচকরা। এবার খেলার খবর।